আমাদের টেকসাইগা ইউটিউব পরিবারের আরেকটা নতুন ভিডিওতে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শাওমির তরফ থেকে রেডমি নোট 10 এই ফোনটা কেন কিনবেন না। হ্যাঁ, এমনিতে কাগজে কলমে এই ফোনটাতে স্পেসিফিকেশনস দুর্ধর্ষ, দাম দারুণ রাখা হয়েছে। শাওমি এই ফোনটা বার করে আমাদেরকে অবাক করে দিয়েছে। এই ফোনটা আমরা অনেকেই কিনবো ভাবছি, কিন্তু আমি বলবো এখন এই ফোনটা কোনোভাবেই কেনা উচিত না। আজকের ভিডিওতে আমি পয়েন্ট ধরে ধরে বলবো কেন এই ফোনটা এখন নেওয়া উচিত না, আর যারা নেবেন ভাবছেন তারা যদি নিতে চান কবে নেবেন, কেন নেবেন, সব কিছু আজকের ভিডিওতে বলবো। ভিডিওটা শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, খারাপ লাগলে শেষে গিয়ে সবসময় ডিসলাইক করার অপশনটা আপনার জন্য তো খোলাই রয়েছে। আর আমাদের পরিবারে যদি এখনও সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে কালো করে দিয়ে আমাদের সাথে থাকুন, এটাই অনুরোধ করব। তাহলে চলুন আর দেরি না করে আমরা সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। প্রথম পয়েন্টে বলবো, ইন্ডিয়াতে এই ফোনটা লঞ্চ করেছে 12,000 রুপিতে, বেস ভেরিয়েন্ট 4GB 64GB, আর বাংলাদেশে লঞ্চ করেছে 20,000 টাকায়। বাংলাদেশের দাম অনেক বেশি, তাই বাংলাদেশে আমাদের পরিবারের যারা সদস্য আছেন তারা ভাবছেন এই ফোনটা আনঅফিসিয়ালি নিয়ে নেবেন। ইন্ডিয়ান 12,000 রুপির ফোন বাংলাদেশে আনঅফিসিয়ালি 16-17 হাজার টাকায় অনায়াসে পাওয়া যাবে, কয়েকদিন বাদেই পাওয়া যাবে। কিন্তু তারা ভুল ভাবছেন। এই ফোনটা ইন্ডিয়াতে আসলে বেস ভেরিয়েন্ট লঞ্চই হয়নি, লেখা আছে কামিং সুন। ইন্ডিয়াতে এই মুহূর্তে 14,000 রুপিতে শাওমির রেডমি নোট 10 বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে 14,000 রুপির ফোন যখন বাংলাদেশে যাবে তখন 16-17 হাজারে আনঅফিসিয়ালও কি পাওয়া যাবে? সেটা 20,000 টাকার আশেপাশেই দাম হবে। সেক্ষেত্রে 20,000 টাকা দিয়ে এই ফোনটা নেওয়াটা কতটা যুক্তিযুক্ত? হ্যাঁ, মানছি এখানে প্রচুর স্পেসিফিকেশনস আছে, ভালো ভালো 6.47 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি প্লাস ডিসপ্লে। তাছাড়া এখানে আছে একটা ছোট্ট পাঞ্চ হোল। এছাড়া এখানে ব্যাক সাইডে আছে 48 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেট আপ, 5,000 mAh ব্যাটারি, 30 ওয়াটের ফাস্ট চার্জার, কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 প্রসেসর, ডুয়েল স্টিরিও স্পিকার, টাইপ সি পোর্ট, আইআর ব্লাস্টার। আর কি চাই? কিন্তু প্রথম পয়েন্ট শেষ করে এবার আমরা দ্বিতীয় পয়েন্টে যাব, যে কিন্তু আপনি যদি 14,000 রুপি দিয়ে ইন্ডিয়াতে একটা ফোন নেবেন ভাবেন, তাহলে আপনি গেম প্লে করার জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 প্রসেসর দেওয়া কোনো ফোন কেন নেবেন? হ্যাঁ, আমি ইচ্ছা করেই কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 বললাম, এখানে 678 প্রসেসর আছে। কিন্তু এই 678 প্রসেসর, জাস্ট 675 প্রসেসরটাকে সামান্য স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে, ওভারক্লক করা হয়েছে। দুটো আসলে একই প্রসেসর, নামটা শুধু আলাদা দেওয়া হয়েছে। এই প্রসেসরটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 712 থেকেও খারাপ, যেটা 3 বছর আগে রিয়েলমি 3 প্রোতে আমরা পেয়েছিলাম। তাই ইন্ডিয়াতে 14,000 রুপিতে পোকো M2 প্রো অনেক বেটার চয়েস হয়ে যায় গেমারদের জন্য, যারা পারফরমেন্স চাইছেন তাদের জন্য। সেখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720 প্রসেসর। বাংলাদেশেও পোকো M2 প্রো ফোনটা অ্যাভেলেবেল, এবং সেটা রেডমি নোট 10 থেকে বেটার অপশন হবেন, বিশেষ করে যারা গেম প্লে করবেন, যারা পারফরমেন্স চাইবেন তাদের জন্য। তৃতীয় পয়েন্টে পড়ব, রেডমি নোট 10 এই ফোনটার ইউআইতে বিজ্ঞাপন আসে না। হ্যাঁ, সত্যি শাওমি এবার অবাক করে দিয়েছে, তারা এই ব্যাপারটায় কাজ করছে, এটা বোঝা যায়। বিজ্ঞাপন আসছে না এই ফোনে, এবং শাওমির ইন্ডিয়ান ভেরিয়েন্ট ফোনেই বিজ্ঞাপন আসছে না। তো রেডমি নোট 10 ফোন তাহলে কি সফটওয়্যারের দিক দিয়ে ভালো হয়ে গেল? না, ভালো হয়নি। এখানে MIUI আছে, সেই MIUI 12 এখনও সব থেকে বড় যন্ত্রণা এই ফোনটার জন্য। মনে করুন আপনার খুব বেশি বহুল একটা চেহারা আছে, আপনি আর্নল্ড সোয়ার্জেনেগার, অথচ আপনার মাথাটা খারাপ। সেক্ষেত্রে একজন মাথা খারাপ বা পাগল মানুষ, তার চেহারা যতই ভালো হোক না কেন, তিনি সমাজের কোন কাজেটা লাগবেন? তিনি কি আউটপুট দিতে পারবেন? তো এই ফোনের ক্ষেত্রেও ঠিক সেই ব্যাপার হচ্ছে। শাওমির ফোনগুলোতে ইদানিং সেটাই হচ্ছে। সফটওয়্যার এই কারণেই ইম্পর্টেন্ট, সফটওয়্যার এক্সপিরিয়েন্স দিতে পারছে না। হার্ডওয়্যার খুব ভালো রয়েছে, কিন্তু তাকে চালাবে কে? সফটওয়্যারে যদি এত বাগ থাকে, এত সমস্যা হয়। MIUI 12-এ আমি এখনও অবধি এই ফোনটাতে প্রচুর বাগ পেয়েছি, প্রচুর অ্যাপ ক্র্যাশ করছে। ইভেন এর যে ক্যামেরা অ্যাপ্লিকেশনটা আছে সেটাও 2-3 বার বন্ধ হয়ে গেল নিজে নিজে। আপনি ভাবতেই পারেন সফটওয়্যার আপডেট দিয়ে MIUI ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা রেডমি নোট 7 প্রো এর সময় কী দেখেছিলাম, রেডমি নোট 8 প্রো এর সময় কী দেখেছিলাম? যে সমস্যাগুলো শুরুতে ছিল সফটওয়্যার অপটিমাইজেশনে, সেগুলো প্রায় 1 বছর বাদে গিয়ে ঠিক হয়েছিল। তাহলে আপনি আজকে এই ফোনটা কিনলেন, 1 বছর বাদে এর সফটওয়্যার ঠিক হবে, MIUI শুধরে যাবে, তখন আপনি এই ফোনটা ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এরকম একটা অনিশ্চিত ভবিষ্যতের পিছনে আপনি এতগুলো টাকা কেন ইনভেস্ট করবেন? ফোর্থ পয়েন্টে বলবো এই ফোনটার ক্যামেরা। হ্যাঁ, এটা বাজেট সেগমেন্টের ফোন, কিন্তু এই 14,000 রুপিতে এই ফোনটার বিকল্প হিসাবে আমরা আরও অনেক ফোন পাই, যে ফোনগুলোতে এর থেকে বেটার ক্যামেরা আমরা পাচ্ছি। এই ফোনটার ক্যামেরা যে খুব খারাপ আমি কথা বলছি না,
কিন্তু এই ফোনটার ক্যামেরাতে আমরা দেখেছি বিশেষ করে পোর্ট্রেট মোডে এজ ডিটেকশনের প্রবলেম রয়েছে। ডাইনামিক রেঞ্জ খুব ভালোভাবে ম্যানেজ করেছে, কিন্তু এই ফোনটাতে কালার চেঞ্জ হয়ে যাওয়ার ইস্যু রয়েছে। অর্থাৎ আপনি একই ফটো দুবার, তিনবার বা চারবার তুলবেন, প্রতিবারেই হয়তো দেখতে পাবেন কালার আলাদা হয়ে যাচ্ছে। এরকম কখনো কখনো হচ্ছে। রেডমির ফোন, বিশেষ করে নোট সিরিজের ফোন, তার থেকে আমরা যতটা ভালো ক্যামেরা আউটপুট আশা করেছি, এর আগে যতটা ভালো পেয়েছি, এই ফোনটা ততটা ভালো এখন অবধি নয়। অনেকেই বলবেন এখানেও যে সফটওয়্যার আপডেট দিয়ে ঠিক হয়ে যাবে, গুগল ক্যামেরা ইউজ করলে ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা এখন ফোনটা কিনে এটা পাচ্ছি। ভবিষ্যতে কি হতে পারে, গুগল ক্যামেরা ইউজ করলে সেটা ঠিক হবে কি হবে না, আমরা এই অনিশ্চয়তার দিকে কেন যাব এত টাকা খরচা করে? বিশেষ করে গুগল ক্যামেরা বা জি ক্যাম ইউজ করা সবসময় একটা ফোনের জন্য রিস্কি ফ্যাক্টর হয়ে থাকে, কারণ সেটা একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, যেটা ডেভেলপাররা অনেক কিছু চেঞ্জ করে, তার মধ্যে যে কোনো রকম ম্যালওয়্যার থাকতে পারে, যে কোনো রকম সমস্যা থাকতে পারে। আর যারা গুগল ক্যামেরা ইউজ করেন তারা জানেন যে সেখানে কখনোই 100% সব ফিচার ঠিকঠাকভাবে ইউজ করা যায় না। কিছু বাগ থেকে যায়, কিছু জায়গায় ক্র্যাশ হয়, কিছু সমস্যা থাকে। এই ক্যামেরার ক্ষেত্রে ভিডিওতে অটোফোকাস এবং ইমেজ স্টেবিলাইজেশনের বেশ অভাব রয়েছে। এছাড়াও এখানে অ্যাপারচারটা যেহেতু ক্যামেরা ছোট, তাই রাত্রিবেলা ফটো তুলতে গেলে প্রচুর নয়েজ চলে আসছে। কিন্তু আপনি তো বিনা পয়সায় ফোনটা কিনছেন না, তাহলে পয়সা খরচ করে এইসব ঝুঁকি, এইসব ঝক্কি আপনি কেন পোহাতে যাবেন? লাস্ট পয়েন্টে বলবো যে হ্যাঁ, এই ফোনটা অবশ্যই খুব ভালো এবং এই ফোনটা আপনি নিতেই পারেন। সেটা যখন শাওমি এর বেস ভেরিয়েন্ট লঞ্চ করবে তখনই নিতে পারেন। যখন 12,000 ইন্ডিয়ান রুপিতে এই ফোনটা পাওয়া যাবে তখন আমি বলবো এই ফোনটা ভ্যালু ফর মানি। কিন্তু সেটা যদি আজ থেকে 6 মাস বাদে হয়, তখন দেখা যাবে 12,000 রুপিতে এর থেকে আরও অনেক বেটার ফোন হয়তো এসে গেছে। শাওমি এটাই করে, তারা দেখায় একটা ফোন, বিক্রি করে আরেকটা ফোন। যখন তারা ওই 12,000 রুপির ফোনটা বিক্রি করবে, তখন সেই ফোনটার 12,000 রুপিতে আর এই পয়সা উসুল ব্যাপারটা থাকবে না। তখন তার বিকল্প অনেক ফোন এসে যাবে যারা 12,000 রুপিতে এর থেকে বেটার স্পেসিফিকেশনস দেবে। সেক্ষেত্রে আপনাকে এখন এটা মাথায় রাখতে হবে, আপনি 14,000 রুপিতে এই ফোনটাতে কি কি পাচ্ছেন। এই 14,000 রুপিতে এই ফোনটাতে অনেক কিছু ভালো রয়েছে যেটা আপনি কনসিডার করতেই পারেন। প্রথম কথা, এই দামে সুপার অ্যামোলেড ডিসপ্লে কেউ দেয় না, এবং এই ডিসপ্লের ব্রাইটনেস খুব ভালো, ডিসপ্লে নিয়ে কোনো রকম সমস্যা নেই, সানলাইটে ভিজিবিলিটির সমস্যা নেই, কোনো কালার শিফটিং ইস্যু নেই। সেক্ষেত্রে এই ডিসপ্লে আপনি অনায়াসে চোখ বন্ধ করে কিনে নিতে পারেন। দ্বিতীয়ত, এই ফোনটাতে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পেয়েছি আমি। এখানে ব্যাটারি ব্যাকআপ আমি প্রায় 9 ঘন্টার মতো পেয়েছি। স্ক্রিন অন টাইম ভাবা যায়? পোকো M2 Pro থেকে এর ব্যাটারি ব্যাকআপ বেটার, এবং এখানে 30 ওয়াটের যে ফাস্ট চার্জারটা আছে সেটা সত্যি সত্যি 1 ঘন্টা 11 মিনিটে এই ফোনটাকে ফুল চার্জ করে দিয়েছে। এই ফোনটা তৃতীয় ভালো ব্যাপার, এই ফোনটা ডুয়েল স্টিরিও স্পিকার। অবশ্যই এই দামে ডুয়েল স্টিরিও স্পিকার কোম্পানিগুলো এবার ভালো কিছু করার চেষ্টা করছে। এই ফোনের ডুয়েল স্টিরিও স্পিকার সত্যি খুব ভালো পারফর্ম করেছে। হ্যাঁ, একদম 100% পিক ভলিউমে একটু সাউন্ড ডিস্টর্ট হয়, তবে সেটা কোনো ইস্যু নয়। অবশ্যই স্টিরিও স্পিকারকে আমি ফুল মার্কস দিতে চাই। এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা খুব ভালো, আইআর ব্লাস্টার আছে, এটা একটা কিলার ফ্যাক্টর অন্তত আমার জন্য। এছাড়া এই ফোনটাতে ডিজাইন, বিল্ড কোয়ালিটি নিঃসন্দেহে খুব ভালো লেগেছে। তবে হ্যাঁ, বিল্ড কোয়ালিটির একটা প্রশ্নচিহ্ন অবশ্যই রয়েছে। অনেকে বলছে এর বিল্ড কোয়ালিটি অতটা ভালো নয়, চট করে ভেঙে যেতে পারে। আর ভালোর দিকে লাস্ট পয়েন্ট এটাই বলবো যে MIUI-তে প্রচুর ফিচার আছে। অবশ্যই MIUI ফিচার রিচ একটা ইউআই, কিন্তু এটা সবার জন্য নয়। অনেকের কাছে এত ফিচার বাড়তি মনে হবে, এবং এত ফিচারের জন্য ইউআই যে ল্যাগ করছে, এত বাগ থাকছে, এটা অনেকেই চাইবেন না। অনেকে চাইবেন একটা ক্লিন মিনিমালিস্টিক এক্সপিরিয়েন্স, যেটা আজকের দিনে আমরা প্রায় সবাই চাইছি, যার জন্য সব কোম্পানি ক্রমশ চেষ্টা করছে একটা ক্লিন ইউআই দেওয়ার জন্য, আমাদের একটা পরিষ্কার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। সেক্ষেত্রে শাওমির এই ব্যাপারটা এবার নজর দেওয়া উচিত আমার মনে হয়। এই ব্যাপারে শাওমি কিন্তু অনেক লেট করে ফেলছে। যাই হোক, আজকের ভিডিওতে আমার বলার এটাই ছিল যে শাওমি রেডমি নোট 10 এই ফোনটা ভালো ফোন, কিন্তু এই ফোনটা এই দামে অতটাও ভালো ফোন নয়। শাওমি যখন 12,000 রুপিতে এই ফোনটা লঞ্চ করবে বাংলাদেশে, তখন কম দামে এই ফোনটা অ্যাভেলেবেল হবে, তখন এই ফোনটা নেওয়া উচিত। এখন এই ফোনটার বদলে আমার মতে অন্যান্য বিকল্পের কথা ভাবা যেতেই পারে। আজকের ভিডিওতে এটুকুই বলার ছিল। ভিডিও কেমন লাগলো লাইক করে জানাবেন। আবারও মনে করিয়ে দিলাম, দেখা হবে পরের ভিডিওতে। এখনকার মতো বিদায়।